ইসরায়েলের জন্য যুদ্ধে জড়িয়ে দিশেহারা যুক্তরাষ্ট্র, মন্তব্য ইরানের। অস্ত্রের মজুদ নিয়ে গণমাধ্যমের দাবি উড়িয়ে দিলেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের সিয়াটলে ফুড ফেস্টিভ্যালে বন্দুক হামলা, নিহত ৩, শিশুসহ আহত ৫, সন্দেহভাজন হামলাকারী আটক। কঠোর শাস্তির বিধান রেখে প্রশ্ন ফাঁস বিরোধী সংশোধনী বিল ভারতের লোকসভায়, বিরোধীদের হট্টগোলে অধিবেশন মুলতবি। সংরক্ষিত আসন নিয়ে বিতর্কের মধ্যেই আজাদ কাশ্মীরে ভোট গ্রহণ শুরু, কেন্দ্রে কেন্দ্রে কঠোর নিরাপত্তা, হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস। এবং কোনোভাবে নিয়ন্ত্রণে আসছে না ফ্রান্স ও স্পেনের দাবানল, ঘরবাড়ি ছেড়েছে ৩ লাখ মানুষ, তাপমাত্রা আরও বাড়ার পূর্বাভাস। আমন্ত্রণ আন্তর্জাতিক সংবাদে, সঙ্গে আছে আমি নাভিলা হাসরাত। এবার বিস্তারিত। 2 দিন ধরে ইরানে হামলা বন্ধ রেখেছে যুক্তরাষ্ট্র, তবে অস্ত্রের মজুদ পর্যাপ্ত রয়েছে বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ইরানের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে হামলা বন্ধের জন্য তেহরান কোনো অনুরোধ করেনি। উল্টো ইসরায়েলের জন্য যুদ্ধ শুরু করে এখন দিশেহারা হয়ে পড়েছে ওয়াশিংটন। এর মধ্যে হরমুজের অচলাবস্থা কাটাতে পুরো দমে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে ওমান। টানা 2 সপ্তাহেরও বেশি সময় ধরে চলা তীব্র বোমা হামলার পর আপাতত ইরানে হামলা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। তেহরান ও মধ্যপ্রাচ্য জুড়ে তাদের পাল্টা হামলা বন্ধ রেখেছে। রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে এক ইরানি কর্মকর্তা জানিয়েছেন, যুক্তরাষ্ট্র যতদিন হামলা বন্ধ রাখবে ততদিন কোনো পাল্টা আক্রমণ চালাবে না ইরান। ইরানের টানা হামলার ফলে মার্কিন অস্ত্রাগারে যুদ্ধাস্ত্রের ঘাটতি দেখা গেছে, এমন দাবি প্রত্যাখ্যান করেছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশ্বের যে কোনো দেশের চেয়ে যুক্তরাষ্ট্রের বেশি অস্ত্র আছে বলে পাল্টা দাবি করেন তিনি। এর আগে মার্কিন গণমাধ্যমে জানানো হয়, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ইন্টারসেপ্টরের মজুদ শেষ হয়ে যাওয়ার আশঙ্কায় শুক্রবার রাত থেকে হামলা বন্ধ রেখেছে যুক্তরাষ্ট্র। এদিকে হামলা বন্ধের জন্য তেহরান কোনো অনুরোধ করেনি বলে জানান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। সমালোচনা করে বলেন, বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়লেই কেবল আলোচনার টেবিলে ফেরত আসে যুক্তরাষ্ট্র। ইসরায়েলের প্রভাবে যুদ্ধ শুরু করে দেশটি এখন দিশেহারা হয়ে পড়েছে বলেও মন্তব্য করেন তিনি। হামলা বন্ধ থাকলেও হরমুজ প্রণালীতে নৌ অবরোধ চালিয়ে যাচ্ছে দুপক্ষই। অচলাবস্থা কাটাতে পুরোদমে কূটনৈতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে ওমান। জাহাজ চলাচল নিয়ে ইরানের সঙ্গে আলোচনার পর এবার সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের শীর্ষ প্রতিনিধিদের সঙ্গেও আলোচনা করেছে ওমানের শীর্ষ নেতারা। বিনিয়ামিন, নিউজ ডেস্ক, দেশ টিভি। গেল 15 দিনে ইরান যুক্তরাষ্ট্র পাল্টাপাল্টি হামলায় ধ্বংস হয়েছে 11টি মার্কিন যুদ্ধবিমান ও হেলিকপ্টার, হতাহত হয়েছে 200-এর বেশি সেনা। ইরানের বার্তা সংস্থা তাসনিম নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানান আইআরজিসি মুখপাত্র। যুদ্ধবিমান ছাড়াও যুক্তরাষ্ট্রের অনেক সমরাস্ত্রের ক্ষয়ক্ষতি হয় বলে দাবি তাদের। অস্ত্রের ভান্ডারে টান পড়েছে যুক্তরাষ্ট্রের। সমরাস্ত্রের অভাবে ইরানে হামলা চালাতে পারছে না ওয়াশিংটন। খোদ মার্কিন সংবাদ মাধ্যমে উঠে এসেছে এমন ভয়াবহ তথ্য। এবারের বিস্তারিত তুলে ধরেছে ইরানের বিপ্লবী গার্ড আইআরজিসি। ইরানের বার্তা সংস্থা তাসনিম নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে আইআরজিসি মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেন মুহেব্বি জানান, গেল 2 সপ্তাহে ইরানের বিরুদ্ধে লড়াইয়ে 11টি যুদ্ধবিমান ও হেলিকপ্টার বিধ্বংস হয়েছে যুক্তরাষ্ট্রের। মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে দেশটির বহু সমরাস্ত্র গুঁড়িয়ে দিয়েছে তেহরান। যুদ্ধবিমান ছাড়াও ড্রোন, ক্ষেপণাস্ত্র, সমরযান ও পেট্রোল এয়ারক্রাফট হারানোর তালিকাও বেশ লম্বা। গেল 8 জুলাই থেকে 22 জুলাইয়ের মধ্যে ধ্বংস হয়েছে 17টি মার্কিন ড্রোন, যার মধ্যে 8টি ছিল ব্র্যান্ড নিউ। রয়েছে একটি F-15 ফাইটার জেট, একটি P-8 মেরিটাইম পেট্রোল, একটি C-17 পরিবহন যান ও 8টি আকাশে জ্বালানি ভরার ট্যাঙ্কার। ভারী অস্ত্র ছাড়াও ধ্বংস হয়েছে যুক্তরাষ্ট্রের 9টি কমান্ড সেন্টার, 5টি স্যাটেলাইট কমিউনিকেশন, 6টি পেট্রিয়ট রাডার, 8টি নজরদারি রাডার, 7টি এয়ার ডিফেন্স রাডার ও 17টি অস্ত্র ডিপো, 12টি জ্বালানি ট্যাঙ্কার, 6টি মিসাইল হ্যাঙ্গার, 4টি হিমার্স লঞ্চার ও 6টি মিসাইল লঞ্চ প্ল্যাটফর্ম। এছাড়াও যুক্তরাষ্ট্রের একটি ইন্টেলিজেন্স ডেটা সেন্টার ও একটি ফুয়েল পিয়ার ধ্বংস হয়েছে। আইআরজিসির দাবি, শুধু অস্ত্র সরঞ্জামই নয়, তেহরান ওয়াশিংটনের নতুন দফায় হামলায় হতাহত হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রায় 200 সেনা। ইরানের হামলার কবলে পড়েছে 8টি মার্কিন ঘাঁটি। জাহানারা ভুইয়া, নিউজ ডেস্ক, দেশ টিভি।
এবার মামদানির বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর অভিযোগ করলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মামদানির মন্তব্যে বিচলিত নন বলেও মন্তব্য তার। নির্বাচনী প্রচারের সময় থেকে নিউ ইয়র্কে পা রাখলে নেতানিয়াহুকে গ্রেপ্তারের হুমকি দিয়ে আসছেন মামদানি। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন উপলক্ষে নেতানিয়াহু নিউ ইয়র্ক সফর ঘিরে তাই এখন আলোচনা তুঙ্গে। সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কে যাওয়ার পরিকল্পনা করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কিন্তু যুক্তরাষ্ট্রে তার আগমনকে কেন্দ্র করে শুরু হয়েছে আলোচনা সমালোচনা। নির্বাচনী প্রচারণার সময় নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির জারি করা গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। নিউ ইয়র্কে পা রাখলেই নেতানিয়াহুকে গ্রেপ্তার করার হুমকিও দিয়েছেন একাধিকবার। গেল বুধবার মামদানি বলেন, বিশ্বের শীর্ষ অপরাধ আদালতের গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করার আইনি ক্ষমতা তার না থাকলেও তিনি ফেডারেল সরকারকে তা কার্যকরে আহ্বান জানিয়েছেন। তবে এসব হুমকির মধ্যেই নিউ ইয়র্কে ভ্রমণের বার্তা দিয়েছেন নেতানিয়াহু। জানান, জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দেওয়ার পরিকল্পনা করেছেন। ফক্স নিউজের এক সাক্ষাৎকারে নেতানিয়াহু অভিযোগ করেন, নিউ ইয়র্কের মেয়রের ইহুদি, খ্রিস্টান, মুসলিম সবার মেয়র হওয়ার কথা রয়েছে। ফক্স নিউজের ওই সাক্ষাৎকারে তিনি মামদানির বিরুদ্ধে ঘৃণা ছড়ানোর অভিযোগ আনেন। বলেন, মামদানির দেয়া প্রতিশ্রুতি নিয়ে তিনি বিচলিত নন। এই মুহূর্তে নিউ ইয়র্কে ইহুদিরা ভয় ও আতঙ্কে আছে বলে মন্তব্য করেন তিনি। নিউ ইয়র্কের মেয়র পুরো ব্যাপারটাকে ঘৃণার ওপর ভিত্তি করে দাঁড় করাচ্ছেন। তিনি ভুয়া অভিযোগ করে ঘৃণা ছড়াচ্ছেন। কথা ছিল তিনি সম্পূর্ণ নিউ ইয়র্কবাসীর মেয়র হবেন, ইহুদি, খ্রিস্টান, মুসলিম সবার। কিন্তু তিনি এক গোষ্ঠীকে অন্য গোষ্ঠীর বিরুদ্ধে উস্কে দেওয়ার চেষ্টা করছেন। নিউ ইয়র্কের ইহুদি আমেরিকানরা এখন সবচেয়ে বেশি ভয় আর আতঙ্কে আছে। এদিকে নেতানিয়াহুর করা মন্তব্যের বিষয়ে মেয়র জোহরান মামদানির কার্যালয় থেকে কোনো মন্তব্য করা হয়নি। তবে গেল সপ্তাহের এক ভাষণেও নেতানিয়াহুকে যুদ্ধাপরাধী বলে অভিহিত করেন মামদানি। ফাতেমা তাসলিম, নিউজ ডেস্ক, দেশ টিভি। ইসরায়েলের সঙ্গে একটি যৌথ নিরাপত্তা চুক্তি স্বাক্ষর করতে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে সিরিয়া সরকার। রোববার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার আল মুকাবেলা অনুষ্ঠানে দেয়া এক সাক্ষাৎকারে এই তথ্য নিশ্চিত করেছেন সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারা। তিনি আশা প্রকাশ করেন, ইসরায়েলের সঙ্গে এই চুক্তি হলে তা পুরো মধ্যপ্রাচ্যে সমন্বিত শান্তি ফেরাতে সাহায্য করবে। ইসরায়েলের সঙ্গে একটি যৌথ নিরাপত্তা চুক্তি করতে চায় সিরিয়া। এই লক্ষ্যে বেশ কয়েকটি দেশের মধ্যস্থতায় জোর তৎপরতা চালাচ্ছে দামেস্ক। এই চুক্তি মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে সাহায্য করবে বলে দাবি সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল সারার। তবে নিরাপত্তা চুক্তির ফলে দখলকৃত গোলান মালভূমির উপর সিরিয়ার ঐতিহাসিক ও ভৌগোলিক অধিকার কোনোভাবেই ক্ষুণ্ণ হবে না বলেও জানান তিনি। 2024 সালের ডিসেম্বরে বাশার আল আসাদ সরকারের পতনের পর থেকে দক্ষিণ সিরিয়ায় ইসরায়েলি বাহিনীর হামলা ও অনুপ্রবেশ বেড়েছে। চলতি মাসেই তারা সীমান্ত এলাকায় 20 বারেরও বেশি অনুপ্রবেশ করেছে। এই পরিস্থিতিতে দামেস্ক সরাসরি সংঘাত এড়িয়ে কূটনীতির পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে। লেবাননে কোনো ধরনের সামরিক হস্তক্ষেপের ইচ্ছা সিরিয়ার নেই বলে স্পষ্ট জানিয়েছেন আল সারা। তবে প্রতিবেশী লেবাননের সংকট কাটাতে এবং স্থিতিশীলতা ফেরাতে দেশটির সরকারের সঙ্গে আলোচনা চলছে বলেও জানান তিনি। লেবাননের সার্বভৌমত্বকে পূর্ণ সমর্থন জানানোর পাশাপাশি যুদ্ধ বা শান্তির সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কেবল লেবানন সরকারের হাতে থাকার পক্ষে মত দেন আল সারা। আঞ্চলিক যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন সিরীয় প্রেসিডেন্ট। সংঘাত আরো বিস্তৃত হলে পুরো মধ্যপ্রাচ্যে বড় ধরনের বিপর্যয় দেখা দিতে পারে বলে তিনি মনে করেন। তাই তার সরকার যে কোনো উত্তেজনা কমিয়ে আনতে এবং আঞ্চলিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে একটি সমন্বিত সমাধানের পক্ষে কাজ করছে বলে জানান তিনি। জান্নাতুল মাওয়া, নিউজ ডেস্ক, দেশ টিভি। ইউক্রেন এবং রাশিয়ার পাল্টাপাল্টি হামলায় উভয় পক্ষে অন্তত 10 জন নিহত হয়েছেন। ইউক্রেনের কিয়েভ, চেরনিহিভ, খার্কিভ ও জাপোরিজিয়া অঞ্চলে রুশ হামলায় অন্তত 6 জন নিহত হন। অন্যদিকে ইউক্রেনের ড্রোন হামলায় রুশ দখলকৃত হরলিভকা শহরে 4 জন প্রাণ হারান। উভয় দেশে বেসামরিক নাগরিকদের উপর হামলার কথা অস্বীকার করলেও চলতি বছরে হতাহতের সংখ্যা অনেক বেড়েছে। 4 বছরেরও বেশি সময় ধরে চলা রাশিয়া ইউক্রেন যুদ্ধ চলতি বছর আরো ভয়াবহ রূপ নিয়েছে। রোববার রাতভর ইউক্রেনে হামলা চালিয়েছে মস্কো। এই হামলায় রাশিয়া 7টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও 136টি ড্রোন ছুড়েছে বলে জানিয়েছে ইউক্রেনের বিমান বাহিনী। উত্তর ইউক্রেনের চেরনিহিভ শহরের একটি সুপারমার্কেটে ড্রোন হামলায় 9 বছরের এক শিশুসহ 2 জন নিহত এবং 25 জন আহত হন।
ইউক্রেনের খার্কিভ শহরে ড্রোন হামলায় একজন নিহত এবং 16 জন আহত হয়েছেন। জাপোরিজিয়া শহরে গ্লাইড বোমার আঘাতে একজন নিহত এবং 6 জন আহত হন। রাজধানী কিয়েভে একটি আবাসিক ভবনে আগুন লেগে 3 জন আহত হয়েছেন। এছাড়া স্লেভিয়ান্সকে একটি হামলায় ক্ষতিগ্রস্ত অভিবাসীদের সহায়তার সময় 2 জন দমকলকর্মী প্রাণ হারান। রুশ কর্তৃপক্ষের তথ্য মতে ইউক্রেনের সীমান্তবর্তী রাশিয়ার শহর বেলগোরেদে ইউক্রেনীয় ড্রোন হামলায় 2 শিশুসহ 12 জন আহত হন। অন্যদিকে ইউক্রেনের রুশ অধ্যুষিত এলাকা হরলিগভা শহরে ইউক্রেনীয় ড্রোন হামলায় 4 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। একই শহরে একটি জরুরি সেবা প্রদানকারী গাড়িতে ড্রোন আঘাত হানলে 3 জন চিকিৎসক সহ 4 জন আহত হন। আন্তর্জাতিক পর্যবেক্ষক সংস্থাগুলোর মতে ড্রোন ও গ্লাইড বোমার ব্যবহার বাড়ায় চলতি বছর বেসামরিক মানুষের মৃত্যু ও ক্ষয়ক্ষতি ব্যাপক রূপ নিয়েছে। জাতিসংঘের তথ্য অনুসারে বছরের প্রথম 6 মাসে ইউক্রেনে 1396 জন এবং রাশিয়াতে 250 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। জান্নাতুল মাওয়া, নিউজ ডেস্ক, দেশ টিভি। যুক্তরাষ্ট্রের সিয়াটল শহরে বন্দুক হামলায় নিহত হয়েছে অন্তত 3 জন, শিশুসহ আহত হয়েছে 5 জন। শহরটির ফুড ফেস্টিভ্যালে কয়েকজন দুর্বৃত্তের এলোপাতাড়ি গুলিতে এ ঘটনা ঘটে। সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ। ফুড ফেস্টিভ্যালে হঠাৎ গুলির শব্দ, চারদিকে হুড়োহুড়ি, প্রাণ বাঁচাতে দিক বিদিক ছুটছেন হাজার হাজার মানুষ। যুক্তরাষ্ট্রের সিয়াটলে বিখ্যাত স্পেস নিডেল টাওয়ারের বাইট অফ সিয়াটলের দৃশ্য এটি। হঠাৎ করেই সেখানে বেশ কয়েকজন বন্দুকধারী হামলা শুরু করে। সাধারণ মানুষকে লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে তারা। রোববার স্থানীয় সময় বিকেল 6টার দিকে এ ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় কয়েকজনের। এছাড়াও আহতদের মধ্যে 2 বছরের এক শিশু রয়েছে। গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন 56 বছর বয়সী আরেক নারী। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করে হেফাজতে নিয়েছে পুলিশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে পুলিশ জানায় ঘটনাটির তদন্ত চলছে, তাই আহ্বান জানানো হয়েছে ঘটনাস্থল এড়িয়ে চলার। সহিংস এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন সিয়াটলের মেয়র কেটি উইলসন। শোক জানিয়েছেন নিহতের পরিবারের প্রতি। জোহানা ভুইয়া, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন আন্তর্জাতিক সংবাদ। ছাত্র আন্দোলনের জেরে এবার প্রশ্ন ফাঁস বিরোধী সংশোধনী বিল উত্থাপিত হলো ভারতের লোকসভায়। বিলে দোষীদের সর্বোচ্চ 10 বছরের কারাদণ্ড ও 50 লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। এ নিয়ে তুমুল হট্টগোল বাধে পার্লামেন্টে। এক পর্যায়ে অধিবেশন মুলতবি ঘোষণা করেন স্পিকার। দীর্ঘ প্রায় 1 মাস ছাত্র আন্দোলনের পর এবার প্রশ্ন ফাঁস রুখতে বিল উত্থাপিত হলো ভারতের পার্লামেন্টে। সোমবার পাবলিক এক্সামিনেশনস সংশোধনী বিল 2026 লোকসভায় উত্থাপন করেন কেন্দ্রীয় মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং। 2024 সালের পাবলিক পরীক্ষার আইন সংশোধন করাই এই বিলের লক্ষ্য। প্রশ্ন ফাঁসের অভিযোগে দোষী সাব্যস্ত হলে সর্বোচ্চ 10 বছরের কারাদণ্ড ও 50 লাখ টাকা জরিমানার বিধান রাখা হয় বিলটিতে। দ্রুত বিচার আদালতের মাধ্যমে শাস্তি দেয়া হবে দোষীদের। তবে বিলটি উত্থাপনের পর সংসদে ব্যাপক হট্টগোল করেন বিরোধী দলীয় সংসদ সদস্যরা। 20 জুলাই পার্লামেন্ট ভবনের সামনে শিক্ষার্থীদের উপর লাঠিচার্জের প্রতিবাদে উত্তপ্ত হয়ে ওঠে অধিবেশন। ক্ষমতাসীন দলের সংসদ সদস্যদের সঙ্গে বিতর্কে জড়ান বিরোধীরা। কোনোভাবেই পরিস্থিতি শান্ত করতে না পেরে এক পর্যায়ে অধিবেশন মুলতবি ঘোষণা করেন স্পিকার ওম বিড়লা। এদিকে পদত্যাগের পরও পার্লামেন্ট ভবনে আসেন সমালোচিত শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। সে সময় তার পক্ষে স্লোগান দিতে থাকেন অনেক এমপি। জোহানা ভুইয়া, নিউজ ডেস্ক, দেশ টিভি। পাকিস্তানের আজাদ জম্মু কাশ্মীরে শুরু হয়েছে প্রাদেশিক আইনসভা নির্বাচনের প্রথম দফা ভোট গ্রহণ। রাজনৈতিক অস্থিরতার মধ্যেই ভোট দিচ্ছেন ভোটাররা। নিরাপত্তায় মোতায়েন রয়েছে 17,000 আইন শৃঙ্খলা বাহিনী। ভারত সীমান্তের কাছে হওয়ায় এই নির্বাচনকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছেন বিশ্লেষকরা। পাকিস্তানের আজাদ জম্মু কাশ্মীরের সংরক্ষিত 12টি আসন নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক চলে আসছে। এর সংশোধন চেয়ে আসছিল আওয়ামী অ্যাকশন কমিটি। নির্বাচনের ঠিক আগে সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণা করায় উত্তেজনা চরমে ওঠে। প্রতিবাদে রাজপথে নামে কয়েক হাজার মানুষ। নিহত হন অন্তত 40 জন। এরপর থেকেই চলছে অঘোষিত জরুরি অবস্থা। এমন পরিস্থিতিতে আজাদ জম্মু কাশ্মীরে সোমবার থেকে শুরু হয়েছে প্রাদেশিক আইনসভার প্রথম দফা ভোট গ্রহণ। চলবে আগামী 10 আগস্ট পর্যন্ত। প্রথম দফা ভোটে মিরপুর বিভাগে ভোট দিচ্ছেন ভোটাররা। আগামী 2 আগস্ট মুজাফফরাবাদ ও সবশেষ 10 আগস্ট পুঞ্চ বিভাগে। মোট 45টি আসনের মধ্যে
মধ্যে 12টিতে ভোট দেবে ভারত শাসিত কাশ্মীর থেকে আসা শরণার্থীরা। পাকিস্তানের জম্মু কাশ্মীরে প্রতিদ্বন্দ্বিতা করছে পাকিস্তান পিপলস পার্টি, নওয়াজ শরীফের পাকিস্তান মুসলিম লীগ, পাকিস্তান তেহরিক ইনসাফ, জম্মু কাশ্মীর পিপলস পার্টি, আজাদ জম্মু অ্যান্ড কাশ্মীর মুসলিম কনফারেন্স। বছরের পর বছর ধরে ইসলামাবাদ সরকারের শোষণের শিকার হচ্ছে বলে অভিযোগ কাশ্মীরের বাসিন্দাদের। দিনে 15 থেকে 20 ঘন্টা বিদ্যুৎ নেই বলেও অভিযোগ তাদের। 1947 সালে ভারত উপমহাদেশে ব্রিটিশ শাসনের অবসানের পর নৈসর্গিক জম্মু কাশ্মীরের পুরো অঞ্চলের দাবি করে ভারত ও পাকিস্তান। যদিও এই অঞ্চলটির বেশিরভাগ অংশ নয়াদিল্লির শাসনে রয়েছে, বাকিটা ইসলামাবাদের নিয়ন্ত্রণে। তবে সীমানা অতিক্রমের পাল্টাপাল্টে অভিযোগে প্রায় উত্তপ্ত হয়ে ওঠে ভারত পাকিস্তান রাজনীতি। জাহানারা ভুইয়া, নিউজ ডেস্ক, দেশ টিভি। কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না ফ্রান্স ও স্পেনের দাবানল। পুড়ে ছাই হয়ে যাচ্ছে হাজার হাজার হেক্টর বনাঞ্চল। বসতি বাড়িতেও আগুন ছড়িয়ে পড়ায় প্রায় 3 লাখ মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। দাবানল নিয়ন্ত্রণে জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে দুই দেশই। এমন পরিস্থিতিতে মঙ্গলবার কিছু এলাকায় 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ছুঁতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অফিস। দাবানলের ভয়াবহ থাবায় ইউরোপ জুড়ে বিপর্যয় দিন দিন বেড়েই চলেছে। তীব্র তাপপ্রবাহ এর সংকট আরও বাড়িয়েছে। ফ্রান্স ও স্পেনে হাজার হাজার হেক্টর জুড়ে জ্বলতে থাকা দাবানলের মধ্যেই মঙ্গলবার কিছু অঞ্চলে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অফিস। সেই সঙ্গে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলেও জানানো হয়েছে। ফ্রান্সের দক্ষিণ পশ্চিমের শহর বোর্দোর দিকে ভয়াবহ দাবানল ছড়িয়েছে। বোর্দো থেকে প্রায় 15 কিলোমিটার দূরে জ্বলছে আরও একটি দাবানল। তীব্র তাপপ্রবাহের কারণে আগুন নিয়ন্ত্রণ আরও কঠিন হয়ে উঠেছে বলে জানিয়েছে বোর্দো শহরের মেয়র। দক্ষিণ পশ্চিমাঞ্চল থেকে 2,20,000-এর বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। এবছর দাবানলে দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রায় 42,000 হেক্টর এলাকা পুড়ে গেছে। এদিকে সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে কাজ করছে স্পেনের সেনাবাহিনী। পূর্বাঞ্চলীয় উপকূলীয় শহর ভ্যালেন্সিয়ায় আরও একটি দাবানল নিয়ন্ত্রণের চেষ্টা করছে দমকল কর্মীরা। সরিয়ে নেওয়া হয়েছে 15,000 মানুষকে। সেই সঙ্গে মাদ্রিদ ও আভিলা থেকে 90,000-এর বেশি মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। স্পেনের দাবানলে প্রায় 77,000 হেক্টর এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে রোববার দেশটির পরিবেশ মন্ত্রী সারা আগেসেন। আমরা যখন বের হচ্ছিলাম তখনই ধোঁয়া ঢুকতে শুরু করে আর ছাই পড়ছিল। অন্ধকারের মধ্যেই জিনিসপত্র গোছাতে শুরু করি। যত দ্রুত সম্ভব সবকিছু গাড়িতে তুলে নিয়েছিলাম। খুব তাড়াহুড়ো করে আমরা এখানে পৌঁছেছি। বাড়িঘর ছেড়ে আসা বেশিরভাগ মানুষ স্পোর্টস হল ও প্রদর্শনী কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। এই দাবানল কতদিন পর্যন্ত স্থায়ী হবে তা নিয়ে উদ্বেগে স্থানীয়রা। একের পর এক জ্বলতে থাকা দাবানলে বিভিন্ন অঞ্চলে স্কাউট ও গ্রীষ্মকালীন ক্যাম্প বাতিল করা হয়েছে। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি। চীনের গানসু প্রদেশের ডিংজি শহরে আকস্মিক বন্যায় প্রাণ হারিয়েছেন 10 জন। পর্যটক সহ নিখোঁজ অন্তত 23 জন। এদিকে টাইফুন নোউলের প্রভাবে চীনের দক্ষিণাঞ্চলে গুয়াংডং প্রদেশে ব্যাপক বন্যা দেখা দিয়েছে। ভারী বৃষ্টি ও তীব্র বাতাসে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আশ্রয় কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে 2 লাখের বেশি মানুষকে। সড়ক ডুবে যাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়েছে যোগাযোগ। পানিতে তলিয়ে গেছে সড়ক। মুষলধারে বৃষ্টির পর এমন ভয়াবহ পরিস্থিতি চীনের গুয়াংডং প্রদেশের পুনিং শহরে। প্রত্যক্ষদর্শীদের ফুটেজে দেখা গেছে শহরের ভবনগুলোতেও প্রবেশ করছে পানি। রোববার চীনের দক্ষিণাঞ্চলে গুয়াংডং প্রদেশের ওইঝো শহরে আছড়ে পড়ে টাইফুন নোউল। এর প্রভাবে তীব্র বাতাস ও ভারী বৃষ্টিপাত শুরু হয় আগে থেকেই। প্রায় 1 লাখ পরিবার বিদ্যুৎ বিচ্ছিন্ন এবং একাধিক সড়ক দিয়ে যোগাযোগে চরম ভোগান্তি নেমে আসে। ওইঝো শহরের 2 লাখের বেশি মানুষকে স্থানান্তরিত করা হয়েছে। গেল 10 বছরের মধ্যে পার্ল নদীতে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী টাইফুন নোউল। পরিস্থিতি মোকাবিলায় 5,000-এর বেশি উদ্ধারকারী মোতায়েন করেছে প্রশাসন। ক্ষতিগ্রস্ত স্থানে চলছে উদ্ধার কাজ। প্রায় 70,000 মানুষকে পাঠানো হয়েছে আশ্রয় কেন্দ্রে। সেই সঙ্গে হংকং জুড়ে ভারী বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়া বয়ে গেছে। মঙ্গলবার পর্যন্ত টাইফুন নোউলের প্রভাব বজায় থাকবে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। এদিকে উত্তর পশ্চিম চীনের গানসু প্রদেশের ডিংজি শহরে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। জনপ্রিয় পর্যটন কেন্দ্রে ভারী বৃষ্টিপাতের কারণে আকস্মিক বন্যা সৃষ্টি হয়। এছাড়াও ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছে কর্তৃপক্ষ।
দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে এসেছে প্রদেশের ডিংজি শহরের ওইওয়ান কাউন্টির ওই দর্শনীয় স্থানে কিছু পর্যটক ক্যাম্পিং করছিলেন। হঠাৎ পাহাড়ি ঢল নেমে এলে এলাকা প্লাবিত হয়ে যায়। এতে পর্যটকরা সেখানে আটকা পড়েন এবং মুহূর্তেই অনেকে পানির তীব্র স্রোতে ভেসে যান। ফাতেমা তাসনিম, নিউজ ডেস্ক, দেশ টিভি। এই ছিল এখনকার আন্তর্জাতিক সংবাদ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।